মুখোশ পরে আমি মহিলাদের মালিশ করতাম। সবাই আমাকে অপর্ণা দিদি নামে চিনত। একদিন প্রধানের বউ আমাকে মালিশ করার জন্য ডাকলেন। যেই না আমি তার মালিশ করতে শুরু করেছি, অমনি প্রধান নিজেকে সামলাতে না পেরে আমার মাস্ক খুলে ফেললেন। এরপরে তিনি যা করলেন, হে ভগবান! আমার নাম অর্পণ। আমরা 5 ভাই বোনের মধ্যে আমি একমাত্র ভাই ছিলাম। অল্প বয়স থেকেই বোনেদের সাথে থাকার কারণে আর তাদের সাথে একসাথে খেলাধুলা করার কারণে আমি অনেকটা মেয়েদের মতো হয়ে গেছি। বাবার মৃত্যুর পর আমার মা বাবার চাকরিটা পেয়েছিলেন, তাই মা চাকরি করতে যেতেন আর আমি আমার বোনেদের সাথে সারাদিন বাড়িতেই থাকতাম। বোনেদের সাথে সারাদিন থাকার কারণে আমার ওঠা বসা, চলাফেরা সব কিছু মেয়েদের মতোই হয়ে গিয়েছে। আর ভগবানও আমাকে যেন কিছুটা মেয়েদের মতোই বানিয়েছেন, আর কিছুটা আমার অভ্যাসের কারণেও হয়েছিল। আমি একটু বোকা ছিলাম, তাই আমার বোনেরা মজা করে আমাকে মেয়েদের জামাকাপড় পরিয়ে দিত, চোখে কাজলও লাগিয়ে দিত, আর আমি ওদের সাথে গান চালিয়ে মেয়েদের মতো করে নাচতাম। মা আমাকে দিদিদের সাথে এরকম সেজে থাকতে দেখলে খুব বকাবকি করতেন, কিন্তু আমি মায়ের কথা শুনতাম না, আর আমার দিদিরাও মায়ের কথা শুনতো না, কারণ এটা আমাদের খেলাধুলা করারই বয়স ছিল। প্রথম প্রথম বাইরের কেউ এই ব্যাপারটা ততটা লক্ষ্য করেনি, কিন্তু যত সময় পার হতে লাগলো আর আমি বড় হতে লাগলাম, তখন সবার যেন মনে হতে লাগলো যে আমাকে অর্পণের থেকে অপর্ণা বেশি মনে হয়। আমি যখন স্কুলে ভর্তি হলাম, তখন আমাকে দেখে সবাই মজা করত। সব ছেলেরা আমাকে মেয়ে বলে বিরক্ত করত। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই আমার নাচ দেখতে চাইতো আর আমাকে মেয়েদের মতো করে নাচতে বলতো, আর আমিও খুব খুশি হয়ে মেয়েদের মতো নাচতে থাকতাম। কিন্তু আমার পেছনে সবাই আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করত। মায়ের এই ব্যাপারটা একদমই পছন্দ ছিল না। মা যে কোনো বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমাকে অনেক বকাঝকা করতেন আর বোঝাতেন যে আমি যেন বিয়ে বাড়িতে গিয়ে না নাচি আর চুপচাপ এক কোণেতে বসে থাকি। কিন্তু সবাই মজা করে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমাকে নাচাতো, আর এমনিতেও স্টেজে কোনো গান বাজলে আমার পা যেন নাচের জন্য ব্যাকুল হয়ে উঠত। এইভাবেই আস্তে আস্তে করে দিন কাটতে লাগলো। কিন্তু পরে আমার বোনেদের এই ব্যাপারটা খুব খারাপ লাগতে লাগলো যে যে কোনো জায়গাতেই আমি এই রকম নাচ করতাম, আর সব ছেলেরা আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করত। মা তো প্রথম থেকেই পুরোপুরি এর বিরুদ্ধে ছিল। আর একবার হলো কি, একটা বিয়ে বাড়িতে কেউ একজন আমাকে অপর্ণা দিদি বলে ডাকলো। তারপর আর কি, ওর দেখা দেখি ওখানের সবাই আমাকে অপর্ণা দিদি বলে ডাকতে লাগলো। যখন আমার বয়স 13 কি 14 বছর হলো, তখন আমি এমন ছিলাম যে যে কেউ আমার দিকে তাকালে আমাকে দেখতেই থাকতো। আমার সৌন্দর্য কোথাও না কোথাও মেয়েদের মতোই ছিল। আমার চেহারাও মেয়েদের মতো দেখতে, আর চোখগুলোও টানা টানা ছিল। গ্রামের ছেলেরা এখন সব সময় আমাকে বিরক্ত করতে লাগলো। যখনই আমি বাড়ি থেকে বের হতাম, তখনই তারা আমার পেছন পেছন হাঁটতো আর এমন ভাব করতো যেন আমি কোনো মেয়ে। একবার আমার পিসির ছেলে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, আর যখন এই ব্যাপারটা আমি মাকে বললাম, তখন মা আমাকে প্রচণ্ড মারল আর আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিল। এখন তো আমার কারণে আমার বোনেদের সম্বন্ধ আসায় অসুবিধা হতে লাগলো। আমার চেহারা যেন সবার চোখে খটকাতে লাগলো। আমার মা আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। আমি স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কেননা স্কুলের ছেলেরা আমাকে বিরক্ত করতে থাকতো। একবার আমার বড় দিদির সম্বন্ধ এসেও তারা আমাকে দেখেই সম্বন্ধের জন্য না করে দিলেন। মা রেগে গিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল আর বলল, যতদিন তুই এই বাড়িতে থাকবি ততদিন আমার কোনো মেয়েরই বিয়ে হবে না। 15 বছর বয়সেই এইভাবে আমি একেবারে রাস্তায় এসে পড়লাম, আর রাস্তায় আসা যাওয়া প্রত্যেকে আমাকে মেয়ে ভেবে বিরক্ত করতে লাগলো। আজকালকার মেয়েরা তো ছেলেদের জামাকাপড় পরে, এই কারণে সবাই ভাবতো আমি মেয়ে। কেউই বুঝতে পারতো না যে আমি মেয়ে নই, বরং ছেলে। কেউ কেউ আমাকে আদর করার চেষ্টা করতো, আর আমার দুর্ভাগ্য এই যে একটা হিজড়া দলের সঙ্গে আমার দেখা হয়ে যায়। ওরা আমাকে জোর জবরদস্তি করে ওদের সাথে নিয়ে গেল। কয়েক বছর আমি না চাইলেও ওদের সঙ্গে নাচতে হলো, আর সেখানে বসেই আমার নাম অপর্ণা হয়ে গেল। এখন আমি মেয়েদের মতো জামাকাপড় পরা শুরু করে দিয়েছি, আর ওখান থেকে ভালো করে মেকআপ করতেও শিখে গিয়েছিলাম। কিন্তু আমি এই রকম জীবন চাইনি, তাই 19 বছর বয়সে আমি সেখান থেকে পালিয়ে ট্রেনে করে অন্য শহরে চলে এলাম। আমার কাছে তেমন কোনো জিনিসপত্র ছিল না, শুধু একটা ব্যাগ ছিল, আর ব্যাগে সমস্ত জামাকাপড় মেয়েদের ছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এখন আমার কি করা উচিত। বেশ কিছুদিন এদিক ওদিক ঘুরতে থাকলাম, কিন্তু শহরের ছেলেরা আমার বেঁচে থাকা মুশকিল করে দিল। আসতে যেতে ছেলেরা আমার কাছে রেট জানতে চাইতো, আর আমার সাথে রাত কাটাতে চাইতো। একটা বয়স্ক লোক বেশ কিছুদিন ধরে আমাকে এরকম অসহায় দেখে একদিন তিনি বললেন, খুকি, কতদিন আর এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে? আমার বাড়ির উপরের একটা ঘর খালি আছে, যদি তুমি চাও তাহলে এখানে কোনো কাজ করে তুমি আমাকে ভাড়া দিয়ে আমার বাড়িতে থাকতে পারো। ওই বুড়ো লোকটাকে আমার খুব ভালো মনে হলো, তাই আমি আর কিছু না ভেবে তখনই ওই বয়স্ক লোকটার সাথে চলে গেলাম।
সেখানে গিয়ে দেখলাম একটা ছোট্ট ঘর। সেখান থেকে আমি আমার নতুন জীবন শুরু করলাম। এই 4 বছরে আমি জেনে গেছি যে আমি ছেলে হয়ে জীবন কাটাতে পারবো না। আমার হাবভাব সম্পূর্ণরূপে মেয়েদের মতো। এই কারণে আমি নিজেকে মেয়েদের রূপ দিলাম আর মাস্ক পরে থাকা শুরু করলাম। আমি বিভিন্ন জায়গায় কাজ খুঁজলাম, কিন্তু কেউই আমাকে কাজ দিচ্ছিল না। কারণ আমার কাছে না কোনো ডিগ্রি আছে আর না আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে। আমি শুধু নাচতে আর গাইতে জানতাম, এছাড়া মালিশ করতে পারতাম। কেননা আগে যখন আমার পুরো টিম নাচ করে বাড়ি ফিরত, তখন কেউ কেউ আমাকে তাদের শরীরে মালিশ করতে বলতো। কেননা আমার হাত ছিল মেয়েদের মতোই কোমল আর নরম। আমি মালিশ করলে তারা খুব আরাম পেত। যখন আমি কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না, তখন এই কাজটাকেই আমি আপন করে নিলাম। আর ধীরে ধীরে আমি অপর্ণা দিদি নামে পরিচিত হতে শুরু করলাম। যেহেতু আমি খুব ভালো করে মালিশ করতে পারতাম, তাই বিভিন্ন মহিলারা আমাকে তাদের মালিশ করার জন্য ডাকা শুরু করলেন। এভাবেই আমার নাম ছড়িয়ে পড়েছিল। যখনই কোনো মেয়ে প্রেগনেন্ট হতো আর কারো বাড়িতে বাচ্চার জন্ম হতো, তখন আমি সেই মেয়েদের মালিশ করতাম। আর সঙ্গে সঙ্গে তারা শরীরে খুব আরাম পেত। মেয়েদের শরীরের যেখানেই আমি হাত দিয়ে মালিশ করতাম, সেখান থেকেই যন্ত্রণা সাথে সাথে কমে যেত। আর তারা এতটা খুশি হতো যে আমাকে আমার ফিস এর থেকেও বেশি টাকা দিত। ধীরে ধীরে আমার মালিশ এতটাই পরিচিতি লাভ করলো যে দূর দূরান্ত থেকে আমাকে লোকে ডাকতে লাগলো। লোকের মুখে মুখে এটা ছড়িয়ে গেল যে অপর্ণা দিদির হাতে জাদু আছে। তিনি যেখানেই হাত রাখেন, সেখান থেকেই সমস্ত ব্যথা যন্ত্রণা দূর হয়ে যায়। এভাবে আমার দিন ভালোই চলছিল, আর কারো সন্দেহও হতো না যে আমি মেয়ে নয়, ছেলে। আমি যেখানেই যেতাম মেয়েদের মতো সুন্দর করে মেকআপ করে মাস্ক পরে যেতাম। কেননা আমার ছেলেদের মতো মুখ আমার জন্য বিপদ। এই কারণেই আমি মুখ লুকিয়ে রাখতাম। এইভাবেই একদিন একটা বাড়ি থেকে মালিশ করে ফিরছিলাম। তখনই একটা বাচ্চা ছেলে আমাকে ডেকে বলল যে অপর্ণা দিদি, আপনাকে প্রধান সাহেবের স্ত্রী ডাকছেন। বাচ্চা ছেলেটার কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম যে কি জানি কেন প্রধান সাহেবের বউ আমাকে ডাকছেন। আমার সাথে তার কি কাজ থাকতে পারে। এটা ভাবতে ভাবতেই আমি প্রধান সাহেবের বাড়িতে গেলাম। প্রধান সাহেবের বউ আমাকে ঘরে ডেকে নিয়ে বসতে বললেন। প্রধান সাহেবের বউকে দেখে অসুবিধায় আছেন বলে মনে হচ্ছে, কিন্তু কেন জানি না সেখানে গিয়ে আমার অদ্ভুত রকম মন ঘাবড়াচ্ছিল। প্রধান সাহেবের বউ সারা জীবন বাড়ির ভেতরে থেকেই নিজের জীবন কাটিয়ে দিয়েছেন। তিনি খুব কমই বাইরের লোকের সামনে বের হতেন, কারণ তিনি খুব লাজুক টাইপের মহিলা। কিন্তু আমাকে দেখে তিনি একটুও লজ্জা পেলেন না, কেননা আমি তার চোখে অপর্ণা। প্রধান সাহেবের বউ বলতে লাগলেন, অপর্ণা দিদি, আজকেই সকালে আমি কলের পাড়ে বাসন ধুতে গিয়ে পড়ে যাই, আর এতে আমার কোমরে প্রচণ্ড ব্যথা লেগেছে। আমি চাই আপনি আমার কোমরে মালিশ করে দিন, না হলে তো আমার পক্ষে হাঁটাচলা করাও খুব অসুবিধাজনক হয়ে পড়েছে। আমি জীবনে অনেক মহিলার মালিশ করেছি, কিন্তু কোনো মহিলাই প্রধান সাহেবের বউয়ের মতো ছিল না। এই কারণে প্রধান সাহেবের বউ আমাকে মালিশ করতে বলায় আমি একটু টেনশনে ছিলাম, কিন্তু ওনার কষ্ট দেখে আমি না করতে পারিনি, বরং হ্যাঁ বলে দিলাম, কারণ আমার কাজই ছিল মালিশ করা। আমি মনে মনে ভাবলাম, কোনো রকম উল্টোপাল্টা চিন্তাভাবনা না করে আমি প্রধান সাহেবের বউয়ের কোমরে মালিশ করব আর বেরিয়ে যাব। তাই সেদিন থেকে প্রধান সাহেবের বউয়ের কোমরে মালিশ করা শুরু করে দিলাম। প্রধান সাহেবের বউয়ের কোমরে মালিশ করে আমি তাদের ঘর থেকে বেরোতে যাব। এমন সময় প্রধান সাহেব চলে এলেন। তিনি আমাকে তার ঘর থেকে বের হতে দেখে চমকে উঠলেন। যদিও আমি মাস্ক পরেছিলাম, কিন্তু তাকে দেখে আমি আমার মাথা নিচু করে নিলাম। প্রধান সাহেবের বউ প্রধান সাহেবকে বললেন, অপর্ণা দিদি খুব সুন্দর করে মালিশ করে। প্রথম দিনের মালিশ করাতেই আমি খুব আরাম পাচ্ছি। কিন্তু প্রধান সাহেব খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিলেন। তার এরকমভাবে আমার দিকে তাকানো দেখে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বাইরে চলে এলাম। আর মনে মনে ঠিক করে নিলাম যে আর আমি প্রধান সাহেবের বাড়িতে তার বউয়ের মালিশ করতে যাব না। তিনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, তাতে আমার অন্তরাত্মা অব্দি কেঁপে উঠেছিল। কিন্তু পরের দিন আবার প্রধান সাহেবের বউ একটা ছোট্ট বাচ্চাকে আমার কাছে আমাকে ডাকতে পাঠালেন। আমি বাধ্য হয়ে আবার তার বাড়িতে গেলাম। আমি তার বাড়িতে যাওয়ার সাথে সাথে তিনি আমাকে বললেন যে কখন থেকে আমি তোমার অপেক্ষা করছি। তুমি আমার মালিশ করে দিলেই আমার ব্যথা কমে যাবে, তাই এখন তোমাকে 1 সপ্তাহ ধরে প্রতিদিন আমার মালিশ করে দিতে হবে। প্রধান সাহেবের স্ত্রী উপর হয়ে বিছানায় শুয়ে পড়লেন, আর আমি ওনার কোমরে সর্ষের তেল দিয়ে ধীরে ধীরে মালিশ করতে লাগলাম। যখন আমি তার কোমরে তেল মালিশ করছিলাম, তখন ভুল করেও একবারের জন্যও তার কোমরের দিকে তাকাইনি। কিন্তু যখন মালিশ করার জন্য সর্ষের তেল গরম করার দরকার হলো, তখন আমি তাকে তেল গরম করে দিতে বললাম। কিন্তু তিনি বললেন, সামনেই আমার রান্নাঘর, প্লিজ তুমি একটু নিজে গিয়ে তেল গরম করে আনো না, আমার কোমরে খুব ব্যথা করছে। আমার পক্ষে বারবার বিছানা থেকে ওঠা খুবই সমস্যাজনক। এমনিতেই আমি যখন ওনার কোমরে তেল মালিশ করতাম, তখন ওনার ঘুম চলে আসতো। এখনও উনি ঘুমিয়ে পড়েছিলেন। হয়তো মালিশ করার সময় উনি খুব আরাম পেতেন, সেজন্যই তাড়াতাড়ি তার ঘুম চলে আসতো। ওনার এই কথা শুনে আমি নিজেই রান্নাঘরে গেলাম তেল গরম করতে।
কিন্তু সেই সময়েই প্রধান সাহেবও বাড়িতে চলে এলেন, আর তিনি আমাকে রান্নাঘরে দেখে অবাক হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি করে তেল গরম করে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু তিনি ঘরে ঢোকার রাস্তায় দাঁড়িয়ে পড়লেন। তিনি আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রইলেন, আর আমার মুখের দিকে তাকিয়েই বলতে লাগলেন, এ বাড়িতে তো আমি আর আমার স্ত্রী ছাড়া কেউই নেই, তাহলে তোমার মাস্ক পরার কি দরকার? এত গরমের মধ্যে তুমি তোমার মাস্ক খুলতে পারো। আমি সাথে সাথে জবাব দিলাম, আপনি তো ঘরের মধ্যে আসতে যেতে থাকেন, এই কারণেই মাস্ক পরে থাকি। আমার কথা শুনে তার মুখে একটা অদ্ভুত ধরনের হাসি খেলে গেল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সাইড হয়ে তার স্ত্রীর কাছে চলে এলাম। তিনি গভীর ঘুমে ঘুমিয়েছিলেন। আমি মনে মনে ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে কেন জানি না প্রধান সাহেব মাঝে মাঝেই আমার দিকে এই রকম অদ্ভুতভাবে তাকিয়ে থাকেন। আমি তাড়াতাড়ি তার স্ত্রীর মালিশ করতে লাগলাম। মালিশ শেষ হয়ে গেলে আমি ওনাকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকলাম। তখন উনি ঘুমন্ত অবস্থায় বলতে লাগলেন, অপর্ণা দিদি, তেলের পাত্রটা আপনি রান্নাঘরে রেখে চলে যান। যখন আমি তেলের পাত্রটা রান্নাঘরে তেল রাখার জায়গায় রেখে ঘুরে দাঁড়ালাম, তখন হঠাৎ প্রধান সাহেব অদ্ভুতভাবে এসে আমার হাত ধরে নিলেন। তার এভাবে আমার হাত ধরায় ভয়ে আমার মনে হলো যেন আমার বুক থেকে হৃদয় বেরিয়ে যাবে। তিনি নিজের বউয়ের ঘুমের সুযোগ নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন, আর আমাকে বললেন, অপর্ণা, আমি একবার তোমার মুখ দেখতে চাই। আমি জানি তুমি খুব সুন্দরী। প্রধান সাহেবের কাছ থেকে আমি এই ধরনের কথা একদমই আশা করিনি। আমি তাড়াতাড়ি করে আমার হাতটা তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে তার বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে এলাম। আমার পুরো শরীর থেকে দরদর করে ঘাম বেরোতে লাগলো, আর আমি ঘামে পুরো ভিজে গেলাম। আজ পর্যন্ত আমি অনেক পুরুষকে আমার পিছনে বিরক্ত করতে দেখেছি, কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে আমি এরকম একটা অদ্ভুত ভয় অনুভব করব। আমি মনে মনে ঠিক করে নিলাম যে এরপর থেকে আর কোনোভাবেই তাদের বাড়িতে যাব না। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। আমার থেকে থেকেই প্রধান সাহেবের মুখ মনে পড়ছিল, আর তার অদ্ভুত হাসিও মনে পড়ছিল। আমার নজরে প্রধান সাহেব একজন ভদ্রলোক ছিলেন। আমি তার কাছ থেকে এরকম অদ্ভুত ব্যবহার কখনোই আশা করিনি। কিন্তু পরের দিন আবার বাধ্য হয়ে তার বাড়িতে যেতে হলো, কেননা আমার টাকার দরকার ছিল। বাড়ির বাজারপত্র সব শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন আমি অন্য কোনো বাড়িতে মালিশ করতে যেতেও পারিনি, তাই বাধ্য হয়ে প্রধান সাহেবের বউয়ের মালিশ করতে গেলাম। কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে আজকেই শেষ দিন। আমি প্রধান সাহেবের বউয়ের কাছ থেকে নিজের কাজের টাকা নিয়ে আর কোনো দিন তার বাড়িতে যাব না। এটা ভেবেই আমি প্রধান সাহেবের বউয়ের মালিশ করতে তাদের বাড়িতে গেলাম। প্রধান সাহেবের বউ আমাকে তার ঘরে নিয়ে গেলেন। এটা দেখে যেন আমার হাত পা ঠান্ডা হয়ে গেল যে প্রধান সাহেব ঘরের মধ্যে বসে আছেন। আমাকে বাধ্য হয়ে তাকে নমস্কার জানাতে হলো। আমি অপেক্ষা করতে লাগলাম যে কখন তিনি ঘরের বাইরে যাবেন আর আমি তার স্ত্রীর মালিশ শুরু করব। কিন্তু প্রধান সাহেব তো আরাম করে সেখানেই বসে রইলেন, আর এদিকে তার স্ত্রী বলতে লাগলেন যে, অপর্ণা, শুরু করে দাও, ইনি আমার বর, আমার কোনো অসুবিধা হবে না। আমি যেই তার মালিশ করা শুরু করলাম, অমনি তিনি গভীর ঘুমে ডুবে গেলেন, আর প্রধান সাহেব আমার থেকে এক নজরে তাকিয়ে রইলেন। তিনি এমনভাবে তাকিয়েছিলেন যেন মাস্কের ভেতর থেকেও তিনি আমার মুখ দেখতে পাচ্ছেন। আমি তাড়াতাড়ি করে তার বউয়ের মালিশ করতে লাগলাম, আর প্রধান সাহেব পুরো সময় একভাবে আমার দিকে তাকিয়ে বসে রইলেন। গরম তেল শেষ হয়ে গেছিল, তাই বাধ্য হয়ে আমি তেল গরম করতে রান্নাঘরে গেলাম। আর সেই সময়ই প্রধান সাহেব আমার মুখ থেকে মাস্ক টেনে খুলে দিলেন, আর আমি চমকে উঠলাম। আমি তার কাছ থেকে এই রকম অদ্ভুত ব্যবহার কখনোই আশা করিনি। এদিকে আমার মুখ দেখে প্রধান সাহেবের চোখ যেন খুলে বেরিয়ে আসবে। আমি মেকআপ করেছিলাম, তাই কিছুক্ষণ ধরে তিনি আমার মুখের দিকে একভাবে দেখতে লাগলেন, আর ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। কারণ সে যদি আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করে, আমি কি করব। প্রধান সাহেব যেভাবে আমার কাছে আসতে লাগলেন আর আমার দিকে যেভাবে তাকিয়ে দেখতে থাকলেন, তাতে আমি ভয়ে কেঁদেই ফেললাম, আর বললাম, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমার উপর দয়া করুন। কিন্তু প্রধান সাহেব আমার উপর কোনো দয়া দেখালেন না। বন্ধুরা, তোমরা এটা জেনে অবাক হবে, আর তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে যে সে আমার সাথে কি করেছে। আধ ঘন্টা পরে আমি প্রধানের বাড়ি থেকে বেরিয়ে যাই। যাবার সময় সে আমার হাতে মালিশের টাকা ধরিয়ে দিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি নিজের সাথে আর কখনো চোখ মেলাতে পারবো না। আমি কখনো ভাবতেও পারিনি যে জীবনে এই রকম দিনও আমাকে দেখতে হবে যে আমি নিজের সাথেই নিজের নজর মেলাতে পারবো না। মুখে মাস্ক পরে অর্পণ থেকে অপর্ণা দিদি হয়ে আমি ভেবেছিলাম যে আমার জীবনে আর কখনো কোনো সমস্যাই আসবে না, কিন্তু আমার কপালে বোধহয় এমন কিছু লেখা ছিল যে আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। ঘরে এসে আমি বিছানায় শুয়ে খুব কাঁদতে লাগলাম। ছোটোবেলার কথা আমার এখনও মনে আছে, যখন আমার চার দিদি একসাথে বসে সবাই মিলে আমাকে বউ সাজাতো। আমি খুব খুশি হয়ে বউ সাজতাম, কেননা মায়ের বিয়ের ওড়না মাথায় দিয়ে আমাকে খুব সুন্দর লাগতো। মা আমাকে কয়েকবার মেরেও ছিল, কিন্তু সেই খেলাতেই আমাদের 5 ভাই বোনের সবচেয়ে বেশি মজা লাগতো, আর সেই খেলা খেলতে খেলতেই আমার পুরো জীবন বদলে গেল।
ছোটবেলার সেই নিরীহ খেলা খেলতে খেলতে কখন যেন আমার জীবন অর্পণ থেকে অপর্ণা হয়ে গেল। এখন আমার জীবন যেন ঝামেলায় পরিপূর্ণ। নিজের পরিচয় বদলানো এতটাও সহজ না। এই ব্যাপারটা আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার জিনিসপত্র গোছানো শুরু করলাম, কেননা এই এলাকায় থাকা আমার পক্ষে আর সহজ হবে না। এরপরের পরবর্তী অজানা পথ সম্পর্কে আমি কিছুই জানতাম না, কিন্তু আমাকে আবার ঘর বদলাতে হবে। ঘর বদলানোর পালা আমার জীবনে যেন লেগেই ছিল। আমার মায়ের উচিত হয়নি আমাকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, আর তিনি যদি আমাকে বাড়িতে রাখতেন আজকে তাহলে আমার এই অবস্থা হতো না। আমি সেই রাতেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলাম আর রেল স্টেশনে গিয়ে রেলগাড়িতে চড়ে বসলাম। প্রধান সাহেবের আগের মিষ্টি মিষ্টি কথা আমার কানে যেন বাজতে লাগলো। আমি যখন চোখ বন্ধ করলাম তখন প্রধান সাহেবের মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, বলো অপর্ণা, তুমি কে? মেকআপ করা মুখের নিচে কোন মুখ লুকিয়ে রেখেছ? কোথাও না কোথাও আমি তোমার সত্যিটা জানি, কিন্তু তুমি নিজে থেকেই আমাকে সত্যিটা বলো। সে কথা শুনে আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রধান সাহেব আরও বলতে লাগলেন, প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল তুমি কোনো মেয়ে না। তোমার মুখ আমি দেখিনি, কিন্তু আমি তোমার চালচলনে বুঝতে পারতাম। কিন্তু সত্যিটা না জেনে তোমাকে মিথ্যাবাদী ভাবতেও আমার খারাপ লাগছিল। তারপরে আবার আমি ভাবলাম হয়তো আমারই কোনো ভুল হয়েছে। তাই পরের দিন ইচ্ছা করেই ঘরে চলে এসেছিলাম, যাতে তোমাকে দেখতে পাই আর আমি জানতে পারি তুমি সত্যিই অপর্ণা দিদি কিনা। আমি যখন তোমাকে রান্নাঘরে দেখেছিলাম তখনই তোমার চালচলন দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি কোনো মেয়ে না। তোমার ব্যাপারে যখন খোঁজ করতে লাগলাম তখন জানতে পারলাম যে তুমি 2 মাস ধরে এই বাড়িতে অপর্ণা দিদি নামে আছো, আর এই পর্যন্ত অনেক মহিলার মালিশ করে তাদের ব্যথা ঠিক করে দিয়েছো। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একটা ছেলে হয়ে তুমি এত সহজে কি করে সব মহিলাকে বোকা বানিয়ে মালিশ করতে পারলে, আর তাও এমনভাবে যে আজ পর্যন্ত কোনো মহিলা বুঝতেই পারলো না যে তুমি মেয়ে না ছেলে। আমি সেদিন ইচ্ছা করেই তোমার হাত ধরেছিলাম, কিন্তু তোমার ওইভাবে ভয় পাওয়া আর তোমার চালচলন আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল যে তুমি কোনো ছেলে না বরং মেয়ে। কিন্তু তোমাকে নিয়ে আমার সন্দেহ ছিলই। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে সত্যিটা জানার জন্য পুরো সময় আমি ঘরের মধ্যে থাকব। সেই জন্যই তুমি যখন মালিশ করতে আমি তোমায় দেখতে থাকতাম, আর এভাবেই আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে তুমি ছেলে। এবার তুমি আমাকে এটা বলো যে তুমি অপর্ণা দিদির বেশ কেন ধরেছ? এই কথাটা আমি যদি এলাকার সমস্ত লোককে বলে দেই তাহলে তারা সকলে মিলে তোমাকে মেরেই ফেলবে, কারণ তোমাকে দিয়ে তারা তাদের বউদের মালিশ করিয়েছে। এই কথাটা জানাজানি হলে সবার ঘরের মান ইজ্জত বরবাদ হয়ে যাবে। তুমি আমার বউকেও ছাড়োনি। প্রধান সাহেবের চোখে আমার জন্য ঘৃণা দেখতে পেলাম। তিনি আমাকে খুব বাজে চরিত্রের ছেলে ভাবছিলেন, যে আমি আমার নোংরা মানসিকতা পূরণ করার জন্য মহিলাদের মেসেজ করতাম। তিনি আমাকে অনেক বাজে বাজে কথা বললেন আর আমার কাছ থেকে সত্যিটা শুনতে চাইলেন যে আমি এত জঘন্য কাজ কেন করেছি। আমি কাঁদতে কাঁদতে তাকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত কথা বললাম, কিন্তু তিনি আমার সমস্ত কথা বিশ্বাস করলেন না। কিন্তু আমার চোখের জল তার মনকে কিছুটা নরম করেছিল। তাই তিনি আমাকে বললেন যে এই রাতেই যেন আমি এই এলাকা ছেড়ে চলে যাই, মালিশ করার নামে আর কারো যেন মান ইজ্জত নিয়ে খেলা না করি। প্রধান সাহেব আমাকে অনেক বাজে বাজে কথা বললেন আর আমাকে খুব বাজে ছেলে বানিয়ে দিলেন। আমি কাঁদতে কাঁদতে তার বাড়ি থেকে বেরিয়ে নিজের ভাড়া বাড়িতে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ট্রেনে উঠে বসলাম। আমি জানি না যে আমার ভাগ্য আমাকে আবার কোথায় নিয়ে যাবে, কিন্তু এটা নিশ্চয়ই বুঝেছিলাম যে এই দুনিয়াতে আমার বাঁচার কোনো অধিকার নেই। আমাদের মতো ছেলেদের এই দুনিয়া আপন করে নিতে পারে না, যদিও এতে আমাদের কোনো দোষই ছিল না। সমাজের লোকেদের নোংরা নজর আর আমার প্রতি নোংরা ব্যবহার আর অদ্ভুতভাবে আমার দিকে তাকানো, সব কিছু মিলিয়ে এই রকম ব্যবহার আমাদের মতো ছেলেদেরকে এই ধরনের কাজ করতে বাধ্য করে। আমরা না চাকরি পাই, না আমাদের কোনো নিজস্ব বাড়ি থাকে। বন্ধুরা, আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই যে তোমরাই বলো, আমি যদি অর্পণ থেকে অপর্ণা দিদি না হতাম তাহলে কি এই সমাজের লোকেরা আমাকে শান্তিতে থাকতে দিত? কোনো কোম্পানি বা কোনো লোক কি আমাকে কাজ দিত? আমার নিজের মাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাহলে এই সমাজের লোকেরা কিভাবে আমাকে মেনে নিত? এই সমাজের সম্মানীয় মানুষগুলো অবধি আমাকে বাজে নজরে দেখত। আমার মা যদি আমাকে বাড়ি থেকে না বের করে দিত তাহলে সত্যিই তো আমার বোনেদের বিয়ে দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে যেত। আমি অনেক কষ্টে একটা নার্সিংহোমে ঝাড়ু দেওয়া আর মোছার কাজ পেয়েছি, কিন্তু এখানেও আমাকে আমার চেহারা আর মুখ লুকাতে হচ্ছে। আর আবার একবার আমাকে অর্পণ থেকে অপর্ণা দিদি হতে হয়েছে। বন্ধুরা, তোমরাই বলো, আমাদের মতো ছেলেদের ভবিষ্যৎ কী, আর এতে আমাদের দোষই বা কী? আর কতদিন এই সমাজের লোকেরা আমাকে অর্পণ থেকে অপর্ণা দিদি হয়ে থাকতে বাধ্য করবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।